কেমন স্ত্রী তুমি? নিজের স্বামীকেই কন্ট্রোল করতে পারো না? বিয়ের তো 2 মাস হয়ে গেল। এই 2 মাসেও রোদ্দুরের সামান্য পরিবর্তনও করতে পারলে না। অথচ যেদিন ও ভালোবেসে হঠাৎ তোমাকে এই বাড়িতে নিয়ে এলো, ভেবেছিলাম হয়তো ও জীবনের ছন্দে ফিরবে। আমি না হয় ওর সৎমা, আমার কথা বাদই দিলাম। তুমি তো ওর ভালো চাও, তাই না? তাহলে ওকে বুঝিয়ে বলতে পারছো না কেন এসব রাজনীতি ছেড়ে দিতে? নাকি আদৌ কোনো চেষ্টাই করছো না? মিসেস বেলির সামনে নীরবে দাঁড়িয়ে আছে স্পৃহা। তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। কিছুক্ষণ আগেই রান্নাঘরের কাজ শেষ করেছে সে। গরমে সারা শরীর ভিজে একাকার, কপাল বেয়ে ঘাম ঝরছে অবিরাম। দরজার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পদ্মাবতী, নিঃশব্দে আড়ি পেতে সব কথা শুনছে। মিসেস বেলির দিকে তাকিয়ে স্পৃহা শান্ত স্বরে বলল, মা, খুব গরম লাগছে। রান্নার কাজটা একটু আগেই শেষ করেছি, ভাবছিলাম আগে গিয়ে স্নানটা করে নিই। মিসেস বেলির কণ্ঠে কঠোরতা ফুটে উঠল। স্পৃহা, আগে আমার প্রশ্নের উত্তর দাও। স্পৃহা বিনীত গলায় বলল, এই বিষয়টা নিয়ে যদি স্নান করে এসে কথা বলি। মিসেস বেলি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ, যাও স্নান করে আমার ঘরে এসো। স্পৃহা মাথা নেড়ে বেরিয়ে এলো। এদিকে পদ্মাবতী দ্রুত দরজার পাশ থেকে কয়েক কদম সরে দাঁড়ালো। চোখে মুখে কৌতূহল থাকলেও ধরা পড়ে যাওয়ার লজ্জাটা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। ঘর থেকে বেরিয়ে স্পৃহা তাকে দেখতে পেল। পদ্মাবতী যে আড়ি পেতে সব শুনেছে সেটা বুঝতে তার বাকি রইল না। এই মেয়েটির সঙ্গে অকারণে কথা বলতে কখনোই ভালো লাগে না স্পৃহার। তাই কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে পদ্মাবতী ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি চাইলেও কোনো দিন রোদ্দুরকে আটকে রাখতে পারবে না। স্পৃহা থেমে গেল, চোখ বন্ধ করে ধীরে ধীরে একটি দীর্ঘশ্বাস ফেলল। তারপর পেছন ফিরে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আড়ি পেতে অন্যের কথা শোনা ভদ্রতার পরিচয় নয়। জেনে শুনে মানুষ কেন এমন অভদ্রতা করে সত্যিই বুঝি না। এক মুহূর্ত আর দাঁড়ালো না সে, নিজের ঘরের দিকে চলে গেল। স্পৃহার কথায় পদ্মাবতীর মুখ গোমরা হয়ে গেল। গাল ফুলিয়ে নির্বাক দাঁড়িয়ে রইল সে। ঘরে ঢুকে স্পৃহা আলমারি থেকে একটি হালকা সুতি শাড়ি বের করল। তারপর সংযুক্ত বাথরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর স্নান সেরে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। ভেজা চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে নিল। সিঁথিতে পরম যত্নে সিঁদুর পড়ল। কপালে এঁকে নিল ছোট্ট একটা লাল টিপ। ফ্যান চালিয়ে বিছানায় বসে বালিশের পাশ থেকে মোবাইল ফোনটি হাতে তুলে নিল। সময় তখন বিকেল 3:30। এখনও পলক কলেজ থেকে ফেরেনি। পলক আইএ 2য় বর্ষের ছাত্রী, সম্পর্কে স্পৃহার ননদ। এই বাড়িতে সবার চেয়ে তার সঙ্গে স্পৃহার সম্পর্কটা একটু বেশি স্বাভাবিক। মিসেস বেলির সঙ্গেও সম্পর্ক মন্দ নয়, তবে খুব আন্তরিকও নয়। সব কিছু যেন মাঝামাঝি অবস্থায় আটকে আছে। স্পৃহার মনে হয় পদ্মাবতী না থাকলে হয়তো সম্পর্কগুলো আরও সুন্দর হতে পারত। হঠাৎই মায়ের কথা মনে পড়ল তার। স্পৃহা নিজের মায়ের নম্বরে কল করল। বরাবরের মতো এবারও ফোনটি কেটে দিলেন তিনি। নিস্তব্ধ ঘরে বসে চোখ বন্ধ করল স্পৃহা। বুকের ভেতর হাহাকার জমে উঠল। নিজের মাকে ভীষণ মনে পড়ে তার, অথচ সেই মানুষটি আজ তাকে নিজের মেয়ে বলে স্বীকার করতে চান না। ঠিক তখনই বাইরে থেকে চেনা কণ্ঠ ভেসে এলো, বৌদি, এই বৌদি। চমকে চোখ খুলে দাঁড়িয়ে পড়ল স্পৃহা। পরক্ষণেই ঘরে ঢুকলো পলক। কলেজের পোশাক পরা, কাঁধে ব্যাগ ঝুলছে। প্রচণ্ড গরমে কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ ভর্তি উচ্ছ্বাস। স্পৃহাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে বলল, বৌদি, ইউ আর জিনিয়াস। টুডে আই অ্যাম সো হ্যাপি। স্পৃহা মৃদু হেসে বলল, আরে আগে বলো তো কি হয়েছে। পলক আনন্দে প্রায় লাফিয়ে উঠল। হায়ার ম্যাথে স্টার মার্ক পেয়েছি, আর এটা শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। আজ পর্যন্ত আমি কখনোই সর্বোচ্চ নম্বর পাইনি। প্রতি বছর প্রতিভাই স্টার মার্ক পেত। ভাগ্যিস বর্দা ভাই পরীক্ষার 1 মাস আগে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। দাঁড়াও, ম্যাম একটা গিফটও দিয়েছেন, দেখাই তোমাকে। ব্যাগ থেকে কাগজে মোড়ানো একটা প্যাকেট বের করে স্পৃহার হাতে দিল সে।
স্পৃহা বড় খুলে দেখল দুটি সুন্দর কলম আর একটি উপন্যাস। মুচকি হেসে বলল, বাহ, দারুণ তো। তবে এই কৃতিত্ব পুরোপুরি তোমার, আমার নয়। পলক সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না বৌদি, এটা বলো না। মেধা থাকলেই হয় না, ঠিকভাবে পথ দেখানোর মানুষও লাগে। তুমি না থাকলে আমি কখনো এত ভালো করতে পারতাম না। একটু থেমে কৌতূহলী গলায় আবার বলল, আচ্ছা বৌদি, তুমি আসলে কত দূর পড়েছ? কখনো তো জিজ্ঞেসই করা হয়নি। হায়ার ম্যাথ এত ভালো পড়াও, নিশ্চয়ই সায়েন্সের ছাত্রী ছিলে। স্পৃহা হেসে মাথা নাড়ল। তুমি না পলক, এসব প্রশ্ন পরে করো, আগে নিজেকে দেখো। ঘামে একেবারে ভিজে গেছো, মুখটাও লাল হয়ে আছে। যাও আগে ফ্রেশ হয়ে নাও, তারপর খেয়ে দিয়ে নিশ্চিন্তে গল্প করব। অনেক সময় তো সামনে পড়ে আছে। পলক হেসে বলল, সেটাও ঠিক, বাইরে যা রোদ। আচ্ছা, গিফটগুলো আপাতত তোমার কাছেই থাক, পরে নিয়ে নেব। কথা শেষ করে সে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। পলক ঘর থেকে বেরিয়ে যেতেই স্পৃহা গিফটগুলো ড্রেসিং টেবিলের উপর যত্ন করে রেখে দিল। হঠাৎই অতীতের স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভেসে উঠল। পড়াশোনার সময় এমন কত শত উপহারই না পেয়েছিল সে। নিজের ঘরে একটি আলাদা আলমারি ছিল, যেখানে প্রতিটি উপহার পরম যত্নে সাজিয়ে রাখত। সেসব স্মৃতি, সেই ঘর, সেই মানুষগুলো, সব কিছু পেছনে ফেলে একদিন রোদ্দুরের হাত ধরে বেরিয়ে এসেছিল সে। মায়ের দেওয়া শিক্ষা আর আদর্শকে অগ্রাহ্য করে নেওয়া সেই সিদ্ধান্তের জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারে না স্পৃহা। অপরাধবোধটা দিন রাত তাকে নিঃশব্দে পোড়ায়। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল সে। একটু পরেই আবার উঠতে হবে। পলক আর মিসেস বেলিকে খাবার পরিবেশন করতে হবে। অবশ্য পদ্মাবতী কোনো দিনই স্পৃহার হাতের পরিবেশন করা খাবার খায় না। পলক স্নান করতে গেছে, তাই সে ফিরে না আসা পর্যন্ত কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল স্পৃহা। হঠাৎ মুখের উপর শীতল বাতাসের স্পর্শ অনুভব করতেই শরীরটা কেঁপে উঠল তার। ধীরে ধীরে চোখ খুলতেই ঠিক সামনে আরেক জোড়া চোখের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। চেনা মুখ, ফর্সা মুখ জুড়ে ছাপদাড়ি। মুহূর্তেই হুঁশ ফিরে এলো স্পৃহার। আতঙ্কে দু হাতে লোকটিকে ধাক্কা দিয়ে বিছানায় উঠে বসল সে। লোকটিও কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। স্পৃহা তাড়াহুড়ো করে শাড়ির আঁচল ঠিক করে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করছিলে তুমি? আমার এত কাছে কেন এসেছিলে? তোমার লজ্জা করে না? লোকটি আর কেউ নয়, স্পৃহার স্বামী রোদ্দুর। রোদ্দুর ভ্রু কুঁচকে শান্ত স্বরে বলল, আমার লজ্জা কেন করবে? স্পৃহার আগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন করবে সেটাও বুঝতে পারছো না? রোদ্দুর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, একদমই না। এমনভাবে বলছো যেন কোনো কুমতলব নিয়ে তোমার কাছে গিয়েছিলাম। একটা মশা এসে তোমার গালে বসেছিল, তোমাকে স্পর্শ না করেই ফু দিয়ে সেটাকে উড়িয়ে দিতে চেয়েছিলাম, ব্যাস এটুকুই আমার অপরাধ। একটু থেমে সে আবার বলল, আর নিজেকে কি মনে করো বিশ্বসুন্দরী? শুনে রাখো, তুমি সত্যিই বিশ্বসুন্দরী হলেও তোমাকে স্পর্শ করার কোনো ইচ্ছে আমার নেই। তাই স্বপ্নেও ভেবো না আমি তোমার কাছে আসব। স্পৃহা বিদ্রুপের হাসি হেসে বলল, স্বপ্ন নয়, দুঃস্বপ্নেও এমন কিছু ভাবার রুচি আমার নেই। রৌদ্রের ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। থাকবে কি করে? তোমার রুচিটাই তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। স্পৃহার চোখ রাগে জ্বলে উঠল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রোদ্দুর বিরক্ত গলায় বলল, আচ্ছা চুপ করো তো। বুঝেছি, মশাটা তাড়িয়ে ভুলই করেছি, সেই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের পর মশা কেন, বাঘ এসে যদি তোমাকে তুলে নিয়ে যায় তবুও আমি এগিয়ে আসব না। কথা শেষ করেই সে বাথরুমের দিকে চলে গেল। স্পৃহা গভীর একটা শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এলো। এসে দেখল পলক, মিসেস বেলি আর পদ্মাবতী খাওয়া শুরু করে দিয়েছেন। স্পৃহা একটু অপ্রস্তুত হয়ে বলল, পলক, আমাকে ডাকতে পারতে। চোখটা কখন যে লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। পলক কিছু বলার আগেই পদ্মাবতী কটাক্ষ করে বলে উঠল, দায়িত্বজ্ঞান থাকলে এমনটা হতো না। স্পৃহা তার কথার কোনো উত্তর দিল না। পদ্মাবতীকে যতটা সম্ভব এড়িয়ে চলায় তার স্বভাব, কিন্তু মেয়েটার যেন সুযোগ পেলেই অকারণে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। পলক বিরক্ত হয়ে বলল, পদ্মাজি প্লিজ,
মানুষের চোখ লেগে যেতেই পারে। পলকের কথা শুনে পদ্মাবতী বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। স্পৃহা এই বাড়িতে আসার আগে পর্যন্ত পলক পদ্মাবতীর কথাকেই শেষ কথা মনে করত, কিন্তু স্পৃহার আগমনের পর থেকে যেন সেই সমীকরণটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। পলক এবার স্পৃহার দিকে তাকিয়ে বলল, ভাত তো আমি নিজেই নিতে পারি, তবুও তোমাকে দুবার ডেকেছিলাম। খাবার বাড়ার জন্য নয়, তুমি যেন নিজের খাবারটা খেয়ে নাও সেজন্য, কিন্তু তুমি কোনো সাড়াই দিলে না। পরে মা বললেন তুমি ঘুমিয়ে আছো, তাই আর ডাকিনি। স্পৃহা মৃদু হেসে বলল, ও আচ্ছা, তোমাদের আর কিছু লাগবে? না, কিছু লাগবে না, দেখো তোমার জন্য ভাত প্লেটে তুলে ঢেকে রেখেছি, এখন খেয়ে নিতে পারতে। কিন্তু তখনই দেখলাম বর্দা ভাই এসেছে। পদ্মাবতী সঙ্গে সঙ্গে বলে উঠল, রোদ্দুরকে আমি খাবার দিয়ে দেব, কারো যেতে হবে না। স্পৃহা শান্ত গলায় বলল, না, ওর খাবার আমি নিয়ে আসছি। কথাটা শুনে পদ্মাবতীর মুখটা আরও গম্ভীর হয়ে উঠল। পলক মুচকি হেসে বলল, হ্যাঁ যাও, আমি কিন্তু মায়া করে তোমার ঘুম ভাঙাইনি, তবে বর্দা ভাই এসে সেটা ঠিকই ভেঙে দিয়েছে। স্পৃহা হেসে বলল, না, আসলে শব্দ শুনেই ঘুম ভেঙে গেছে, সেটাই তো বলছি বৌদি, আমি আর কিছু বলিনি। পলকের ঠোঁটে দুষ্টু হাসি খেলছিল, আর সেই হাসি দেখে পদ্মাবতীর মুখের অস্বস্তিটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। মিসেস বেলি নীরবে নিজের খাবার খেয়ে চলে গেলেন। পদ্মাবতীও নিজের ঘরে চলে গেল। স্পৃহা আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য রোদ্দুরের খাবার আনা। রোদ্দুর এসে ডাইনিং টেবিলের একটি চেয়ার টেনে বসলো। টেবিলে রাখা প্লেটের ঢাকনা খুলেই কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করে দিল। স্পৃহা ফিরে এসে ডাইনিং টেবিলের সামনে আসতে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতে তখনও রোদ্দুরের জন্য আনা ভাতের প্লেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।